নমস্কার, আমি সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজি শিক্ষক। আমরা আগেই বায়োমলিকিউলস রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছিলাম, যেটি ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত। এবার আজকে আমরা বায়োমলিকিউলস যে জায়গায় শেষ করেছিলাম লাস্ট ভিডিওতে, তারপর থেকে আজকের ভিডিওতে আমরা স্টার্ট করব। প্রথমেই বলে রাখি, আমাদের প্রোটিন থেকে যে নেক্সট টপিকটি বাকি ছিল সেটি হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার। এখন প্রোটিনের স্ট্রাকচার পড়ানোর আগে একটু বলে রাখা ভালো, স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড স্ট্রাকচার অফ প্রোটিন দুটো কিন্তু আলাদা। অর্থাৎ গাঠনিক প্রোটিন এবং প্রোটিনের গঠন দুটো কিন্তু আলাদা জিনিস। বহু ছাত্রছাত্রী এখানে ভুল করে ফেলে। গাঠনিক প্রোটিন মানে হচ্ছে আমাদের স্ট্রাকচার তৈরি করতে যে প্রোটিনগুলো লাগে, যে আমরা আগে পড়েছি, যেমন আমাদের নখ, চুল, এগুলোতে কেরাটিন পাওয়া যায়। তো কেরাটিন একটা গাঠনিক প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন। কিন্তু তোমাকে যখন বলা হবে যে প্রোটিনের স্ট্রাকচার লেখো, অর্থাৎ প্রোটিন কিভাবে গঠিত হয় লেখো, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম। সো দেখা যাক, আজকে আমরা প্রোটিনের স্ট্রাকচার পড়বো। একটু ডিটেলে পড়াচ্ছি যাতে পরবর্তীকালে কোনো কম্পিটিটিভ এক্সামেও যখন তোমরা যাবে, এই জায়গা থেকে কিন্তু প্রোটিনের কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। সুতরাং আমরা একটু ডিটেলে পড়াচ্ছি, আশা করছি পরবর্তীকালে তোমার যেমন ফার্স্ট সেমিস্টারে কাজে লাগবে স্কুলে, অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তীকালে যারা নিট বা কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে যাচ্ছ সেখানেও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখা যাক স্ট্রাকচার অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনের গঠন। প্রোটিনের গঠন বলতে গেলেই প্রথমেই জানবে প্রোটিনের আমরা 4 রকমের গঠন পাই, কিন্তু তার অর্থ এটা নয় যে প্রত্যেকটি প্রোটিনেই এই 4টে গঠন পাওয়া যাবে। এটা প্রথমে বুঝতে হবে। কিছু প্রোটিন প্রাথমিক গঠনে থাকে, কিছু প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার বা গৌণ গঠনে থাকে, কিছু প্রোটিন প্রগৌণ স্ট্রাকচার বা টার্সিয়ারি স্ট্রাকচারে থাকে, কিছু প্রোটিন কোয়াটারনারি স্ট্রাকচারে থাকে। তাহলে প্রথমেই বুঝতে হবে যে আমরা যে কোনো প্রোটিনের যে 4টেই স্ট্রাকচার পাবো, সব সময় পাবো তা কিন্তু নয়। আশা করছি বোঝাতে পারলাম। প্রথম কনফিউশন এখানে ক্লিয়ার করতে হবে। কিন্তু প্রত্যেকটা প্রোটিনকেই যদি কেউ কোয়াটারনারি প্রোটিন হয়, অর্থাৎ দেখো, তাকে কিন্তু এই স্ট্রাকচারগুলো হয়ে এখানে আসতে হবে। অর্থাৎ আমি যদি বলি কোন স্ট্রাকচারটা বা কোন গঠনটা যে কোনো প্রোটিনের ক্ষেত্রেই থাকবে, তাহলে প্রাইমারি স্ট্রাকচার, প্রাথমিক স্ট্রাকচার সবার ক্ষেত্রে থাকবে। সেই প্রাথমিক স্ট্রাকচারের ফোল্ডিংয়ের পর সেকেন্ডারি স্ট্রাকচার বা গৌণ স্ট্রাকচার গঠিত হয়, তার আরও ফোল্ডিংয়ের পর প্রগৌণ স্ট্রাকচার বা টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি হয়, এবং তার আরও ফোল্ডিংয়ের পর কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। সো বুঝতে পারছি যে প্রাইমারি স্ট্রাকচারের ফোল্ডিংয়ের ফলেই কিন্তু বাকি স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তাহলে যে কোনো প্রোটিন প্রথমে থেকে প্রাইমারি স্ট্রাকচার তৈরি করতে হবেই। তাহলে প্রথমে দেখা যাক যে প্রাইমারি স্ট্রাকচার কি। A polypeptide is formed by a linear row of amino acids joined by peptide bond. This linear structure is called primary structure of protein. আমরা বারবার বলেছি যে লেটস সে এইগুলোকে যদি আমরা অ্যামাইনো অ্যাসিড ধরি, এইগুলোকে যদি আমরা অ্যামাইনো অ্যাসিড ধরি, তাহলে এই যে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে না, কিছু বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে। এই বন্ডগুলোকে আমরা বলছি পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ড পরপর যুক্ত হয়ে যে চেনটা তৈরি করছে, সেই চেনটিকে বলা হয় পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেন। আগের দিনই আমরা বলেছিলাম একটা পলিপেপটাইড একটি প্রোটিন হিসেবে কাজ করতে পারে, অথবা একাধিক পলিপেপটাইড মিলে একটা প্রোটিন তৈরি করতে পারে। সেটা প্রোটিন মানে ডিফারেন্ট, সেটাও আমরা কিন্তু জানিয়েছিলাম। সো দেখা যাক এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়েছে, জয়েন্ট হয়েছে কিসের মাধ্যমে না, বাই পেপটাইড বন্ড, অ্যান্ড ইট ফর্মস আ লিনিয়ার স্ট্রাকচার, অর্থাৎ সরলরৈখিক একটি গঠন তৈরি করেছে। এই সরলরৈখিক গঠন যেটি পলিপেপটাইডে তৈরি হয়েছে, দিস ইজ কল্ড প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন বা প্রোটিনের প্রাথমিক গঠন। এবার amino acids can be held by disulfide bond also. কিছু ক্ষেত্রে আমরা দেখব
যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এরকম ডাইসালফাইড বন্ড সবার ক্ষেত্রে পাওয়া যাবে কখনোই না। তাহলে বুঝতেই পারছো ডাইসালফাইড বন্ডটা সেই জায়গাতেই তৈরি হওয়া সম্ভব যে পলিপেপটাইডের মধ্যে পাশাপাশি নিশ্চয়ই দুটো এমন অ্যামাইনো অ্যাসিড আছে যারা সালফার কন্টেনিং। যদি পাশাপাশি দুটো অ্যামাইনো অ্যাসিড সালফার কন্টেনিং না হয় তাহলে তো ডাইসালফাইড বন্ড তৈরি করতে পারবে না। এইগুলোই বুদ্ধি খাটাতে হবে, এইগুলোই ভাবতে হবে যে তোমাকে যদি একটা স্ট্রাকচার দিয়ে একটা ডাইসালফাইড বন্ড যে জয়েন্ট আছে দেখিয়ে বলি যে এবার প্রেডিক্ট করে এই দুটো অ্যামাইনো অ্যাসিডের নেচার কি, তোমার নিজের থেকে বলা উচিত যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এইভাবে অ্যানালিসিস করতে হয়। নাও দিস আর নিউলি প্রডিউস প্রোটিন অন রাইবোজোমস। রাইবোজোম আমাদের প্রোটিন তৈরি করে। রাইবোজোম এবং এমআরএনএ কোডন থাকে, সেই কোডনটাকে রিড করে টিআরএনএ এবং আলটিমেটলি রাইবোজোম, টিআরএনএ এবং এমআরএনএ তিনজনই মিলে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তো আমরা সাধারণত বলি রাইবোজোমের ওপর প্রোটিনটা সংশ্লেষিত হয়। ঠিক আছে, তো এটা নতুন জাস্ট তৈরি হওয়া পলিপেপটাইড হচ্ছে তোমার প্রাইমারি প্রোটিন। মাথায় রাখতে হবে জেনারেলি দে আর হাইলি আনস্টেবল। সাধারণত দেখা যায় এই যে প্রাথমিক স্ট্রাকচার ইটস হাইলি আনস্টেবল, অস্থায়ী। সেই জন্যই তার মধ্যে বিভিন্ন ভাঁজের সৃষ্টি হয় এবং পরবর্তী হায়ার স্ট্রাকচারগুলো তৈরি হয়। তাহলে এর গুরুত্ব কি? ইট ডিটারমাইন্স দ্য স্পেসিফিসিটি অফ প্রোটিন। প্রোটিনের স্পেসিফিসিটি নির্ধারণ করে, অর্থাৎ প্রোটিনের দিক নির্দেশন করতে পারে। একটা এন্ড যদি অ্যামাইনো এন্ড হয় লেটস সে এরকম, আর একটা এন্ড অফকোর্স কার্বক্সিলিক এন্ড হবে। ঠিক আছে, নেক্সট determine whether the polypeptide will bend to fold and where the various length will attach to each other. এই যে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে, এই অ্যামাইনো অ্যাসিডের নেচার ডিসাইড করবে যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন যদি ফোল্ডিং হয়, এই চেনটা যদি ফোল্ডিং হয় কোথায় হবে এবং কোন জায়গাটা লিনিয়ার থাকবে এবং অন্যান্য ইন্টারাকশন করবে। ঠিক আছে, তাহলে এর মেরিট থাকা সত্ত্বেও এর ডিমেরিট কি? ইট ডাজ নট জেনারেলি মেক আ প্রোটিন ফাংশনাল। এটি সাধারণত দেখা যায় যে প্রাইমারি স্ট্রাকচারের প্রোটিন কার্যকরী নয়, সেটা ফাংশনাল এবিলিটিটাকে তৈরি করতে পারে না সাধারণত। বিকজ টু বি ফাংশনাল দ্য প্রোটিন মাস্ট হ্যাভ আ পার্টিকুলার 3D স্ট্রাকচার। সাধারণত দেখা যায় প্রোটিন তার টারশিয়ারি স্ট্রাকচারে হাইলি অ্যাক্টিভ হয়। তার মানে কি এরকম দাঁড়াচ্ছে যে কোনো প্রোটিনই তার প্রাইমারি স্ট্রাকচারে অ্যাক্টিভ নয়? না, কখনোই না। অফকোর্স দেয়ার আর সাম প্রোটিনস উইচ আর অ্যাক্টিভ ইন প্রাইমারি স্ট্রাকচার অলসো। ঠিক আছে, যেমন ইনসুলিন, রাইবোনিউক্লিয়েজ, এরা কিন্তু প্রাইমারি স্ট্রাকচার শো করে। এখন দেখো ইনসুলিনের প্রাইমারি স্ট্রাকচার পরবর্তীকালে গিয়ে তোমরা যখন 12-এ উঠবে, 12-এ তোমাদের ইনসুলিন বায়োটেকনোলজিতে আছে, খুব ছোট করে আছে, এবং ইনসুলিন কী করে তৈরি করবে সেটার উপরই ফোকাস করা উচিত। এখানে আমরা ইনসুলিনের একটু স্ট্রাকচারগুলো দেখব। ইনসুলিনের যে স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার ডিটারমিন করেছিলেন ফ্রেডরিক স্যাঙ্গার, সায়েন্টিস্ট ফ্রেডরিক স্যাঙ্গার এটা ডিটারমিন করেছিলেন। এবং কি দেখা যায় না, ইনসুলিন ইজ ফর্মড অফ 2 পলিপেপটাইড চেন, দুটো পলিপেপটাইড চেন আছে যাকে আমরা এ অ্যান্ড বি চেন বলি। সো দিস ইজ এ চেন, এইখান থেকে এতটা হচ্ছে এ চেন। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ বি চেন। ঠিক আছে, এ চেন এবং বি চেন which is interlinked covalently by 2 disulfide bond. এরা কিভাবে জয়েন রয়েছে? এ চেন আর বি চেন দুটো ডাইসালফাইড বন্ডের মাধ্যমে জয়েন রয়েছে। ভালো করে দেখো, এরা দুটো ডাইসালফাইড বন্ডের মাধ্যমে জয়েন রয়েছে। এখন প্রশ্ন হবে যে ওপরেও তো একটা ডাইসালফাইড বন্ড আছে, সেটা ইন্ট্রাচেন, অর্থাৎ এ চেনের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড দেখা যায়, আর এ চেন এবং বি চেনের মধ্যে দুটো ডাইসালফাইড বন্ড দেখা যায়। তাহলে দেখো এখান থেকে 3টে কোশ্চেন হতে পারে যে এ চেনে কটা বন্ড আছে ডাইসালফাইড বন্ড? একটা।
বি চেনে কটা আছে? বি চেনের নিজস্ব কোনো ডাইসালফাইড বন্ড নেই, কিন্তু বি চেন এবং এ চেনের মধ্যে দুটো ডাইসালফাইড বন্ড আছে। সো ইনসুলিনের এন্টায়ার স্ট্রাকচারটাতে আমরা তিনটে ডাইসালফাইড বন্ড দেখছি, দুটো ইন্টারচেন ডাইসালফাইড বন্ড, ইন্টার মানে দুজনের মধ্যে, আর একটা ইন্ট্রাচেন ডাইসালফাইড বন্ড এ চেনের নিজের মধ্যে। ঠিক আছে? সো এখন এ চেন ইজ ফর্মড অফ 21 অ্যামাইনো অ্যাসিডস, এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু। অ্যান্ড বি চেন ইজ ফর্মড অফ 30 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস। তাহলে এ চেন কটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি? 20টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। বি চেন কটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি? 30টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। তাহলে এ চেনের এই সিকোয়েন্স দেওয়া আছে, বি চেনের এই সিকোয়েন্স দেওয়া আছে। এখন এ চেনের 21টি অ্যামাইনো অ্যাসিড, বি চেনের 30টি অ্যামাইনো অ্যাসিড, এদের মধ্যে আমরা তাহলে কি জানলাম? দুটো ইন্ট্রাচেন ডাইসালফাইড বন্ড আছে, আর এ চেনের মধ্যে একটা ইন্টারচেন ডাইসালফাইড বন্ড আছে। এখন একটু যদি ভালো করে আমরা এবার ভাবি, ইন্টারচেন ডাইসালফাইড বন্ড কোথায় আছে? দেখো, আমি বারবার বলেছি যখনই ডাইসালফাইড বন্ড হবে তাহলে যারা তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড মাস্ট বি সালফার কন্টেনিং। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আমরা আগেই বলেছি সিস্টিন আর মিথিওনিন। এবার দেখো, এ চেনের 7 নম্বর পজিশনের সঙ্গে বি চেনের 7 নম্বর পজিশনে দুটোতেই সিস্টিন আছে। একটা ডাইসালফাইড বন্ড তৈরি করেছে, ইন্টারচেনিক ডাইসালফাইড বন্ড। আবার এ চেনের 20th সঙ্গে বি চেনের 19th সিস্টিনের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে। তাহলে এই পজিশনগুলো ভেরি ইম্পর্টেন্ট। পজিশনগুলো খুব কঠিন কোশ্চেন হলে এই পজিশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার একটা ডাইসালফাইড বন্ড যেটা ইন্টারচেনিক, সেটা দেখো 6 নম্বর সিস্টিনের সঙ্গে 11 নম্বর সিস্টিনের মধ্যে এই ডাইসালফাইড বন্ডটা তৈরি হয়েছে। তাহলে যদি আমরা পজিশন অফ অ্যামাইনো অ্যাসিড ভাবি, ইন্ট্রাচেনিক ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে বিটুইন 2 সিস্টিন অ্যামাইনো অ্যাসিড অ্যাট পজিশন 6 and 11, আর ইন্টারচেনিক ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে দুটো জায়গায় বিটুইন সিস্টিন অ্যামাইনো অ্যাসিড, সব অ্যামাইনো অ্যাসিডগুলি সিস্টিন এখানে, বিটুইন 7th and 7th and 20th and 19th। ঠিক আছে? সো এই পজিশনগুলো একটু মনে রাখতে হবে। এবার রাইবোনিউক্লিয়াসের কথা যদি আমরা আসি, রাইবোনিউক্লিয়াস কি? রাইবোনিউক্লিয়াস কন্টেন্স আ সিঙ্গেল পলিপেপটাইড চেইন অফ 124 অ্যামাইনো অ্যাসিড। রাইবোনিউক্লিয়াস কিন্তু একটাই পলিপেপটাইড চেন নিয়ে তৈরি, যাতে কি আছে না 124টি অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে, এবং এই রাইবোনিউক্লিয়াসের মধ্যে 4টে ডাইসালফাইড বন্ড দেখতে পাওয়া যায়, 4 ডাইসালফাইড বন্ড। এর মধ্যে আমরা 4টে ডাইসালফাইড বন্ড দেখতে পাই। এখন যদি ইনসুলিনের এই হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ডিটেলিং পড়ানো হয়েছে, এবং ইনসুলিনের সি পেপটাইড বলে একটা কনসেপ্ট আছে, যেটা তোমরা পরবর্তীকালে গিয়ে যখন বায়োটেকনোলজি পড়বে দেখবে তাকে ক্লিপ করে বের করে দেওয়া হয়। এখন আমরা স্ট্রাকচারাল আসপেক্টসগুলো পড়ছি, মানে একদম বায়োমলিকুলার আসপেক্টসগুলো পড়ছি। তাহলে আমরা দেখলাম যে প্রাথমিক স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচারে কিছু প্রোটিন মে বি অ্যাক্টিভ, কিন্তু মোস্ট অফ দ্য প্রোটিনস আর ইনঅ্যাক্টিভ। তারা কিন্তু নিজের যে সক্রিয়তা সেটা প্রদান করতে বা শো করতে পারে না। তার ফলে কি হয়? তাদের মধ্যে ফোল্ডিং হয়, ভাঁজ হয়। ভাঁজে প্রথম যে স্ট্রাকচারটা তৈরি করে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন বা প্রোটিনের গৌণ গঠন। এখন সেকেন্ডারি স্ট্রাকচার যখনই তুমি দেখবে, বুঝবে যে সেকেন্ডারি স্ট্রাকচার কিন্তু একটা হেলিক্যাল স্ট্রাকচার। এরকম ডিএনএর স্ট্র্যান্ড যেমন বেঁকানো সিঁড়ির মতন মানে ঘুরে আসে, ঠিক সেই রকম একটা হেলিক্যাল স্ট্রাকচার হচ্ছে গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচার। তো সেকেন্ডারি স্ট্রাকচার রেফার্স টু দ্য স্পেশিয়াল অর কনফরমেশনাল অ্যারেঞ্জমেন্ট of amino acid which are held by peptide bond and intramolecular and intermolecular hydrogen bond। দেখো, প্রাইমারি স্ট্রাকচারে আমরা প্রথম যে টার্মটা পেয়েছিলাম সেটা শুধু পেয়েছিলাম পেপটাইড বন্ড সম্বন্ধ, যে অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে জুড়ে আছে, না অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে জুড়ে আছে।
সেকেন্ডারি স্ট্রাকচার আসতেই আমরা দুটো কথা পেলাম, একটা টার্ম হলো স্পেশিয়াল বা কনফরমেশন। স্পেশিয়াল মানে হচ্ছে তুমি যদি আমাদের 3 ডাইমেনশনাল স্পেসটাকে ভাবো, তাকে সেখানে যদি আমি অ্যারেঞ্জ করি কীরকম দেখতে হবে, এবং কনফরমেশনাল টার্মটার কথা হচ্ছে তার গঠনটা কেমন হবে। এখন তার গঠনটা আমরা বললাম হেলিক্যাল হবে, এবং যেমন পেপটাইড বন্ড ফর্মেশন হয়, পেপটাইড বন্ড তো ফর্মেশন হবেই, এছাড়া কি থাকবে না, এছাড়া এর কাছে ইন্ট্রামলিকুলার অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকবে। দেখো এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই যে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই যে হাইড্রোজেন বন্ডিং ফার্স্ট ফর্মেশন হলো গৌণ স্ট্রাকচারে এসে। তাহলে গৌণ স্ট্রাকচারে আমরা কি কি পেলাম? গৌণ স্ট্রাকচারে আমরা পেপটাইড বন্ড পেলাম, আর হাইড্রোজেন বন্ড পেলাম, এই দুটো বন্ড পেলাম। ঠিক আছে, এখন এই গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচারটাকে দুটো টাইপে আমরা ভাগ করি। প্রথম টাইপকে বলা হয় আলফা হেলিক্স। ঠিক আছে, দ্য পলিপেপটাইড চেন ইজ স্পাইরালি কয়েলড অ্যান্ড জেনারেলি ইন অ্যান ক্লকওয়াইজ অর রাইট হ্যান্ডেড ফ্যাশন। তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে এই হেলিক্সটা, যখন ধরো এটা যদি আমি অ্যাক্সিস ধরি, এবার ধরো অ্যামাইনো অ্যাসিডগুলো সজ্জিত হচ্ছে, তাহলে ঘুরবে কীভাবে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ি এইভাবে ঘোরে, তাহলে ও ঘুরবে এইভাবে। যদি অ্যাক্সিসটাকে এরকমভাবে রাখি, ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে এইভাবে ঘুরবে। সো ওর এইভাবে ঘোরার টেন্ডেন্সি থাকবে হেলিক্সটা ফর্মেশনে। ঠিক আছে, রাইট হ্যান্ডেড আমরা ডান হাতে ঘোরাচ্ছি, আর ক্লকওয়াইজ ওই রকম স্পাইরালটা করবে, তাকেই আমরা বলবো আলফা হেলিক্স। দেয়ার আর 3.6 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস পার টার্ন। এইখানে কতগুলো খুব আমরা না বুঝে শুধু মুখস্থ করি। এবার প্রশ্ন, তুমি আমাকে বলতে পারো যে স্যার এইটা যদি একটা টার্ন হয়, এইখানে 3 আপনি বলতেন আমি মানতাম, 4 বলতেন আমি মানতাম, 3.6 অ্যামাইনো অ্যাসিড হয়, অর্ধেক অ্যামাইনো অ্যাসিড কীভাবে হয়? বা 0.6 অ্যামাইনো অ্যাসিড কি পসিবল? অ্যামাইনো অ্যাসিড কি কেটে দেবে নাকি? এইগুলো তো মাথায় আসে, আমরা প্রশ্ন করি না। কেন প্রশ্ন করি না? কারণ মনে হয় যে স্যারকে যদি প্রশ্ন করি সেগুলো বোকা বোকা মনে হয়, বা সবাই হাসবে। তোমরা এই প্রশ্নগুলো করবেই, কারণ এই যে তুমি যেগুলোকে বোকা বোকা কোশ্চেন ভাবছো, একেবারেই বোকা বোকা কোশ্চেন না। এইগুলোই কিন্তু তোমার ধীরে 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 কনসেপ্ট বিল্ড করবে, এবং যখন তুমি এই প্রশ্ন করাগুলো বন্ধ করে দেবে, আস্তে 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 যখন কঠিন কনসেপ্ট আসবে, তোমার সায়েন্স পড়তে আর ইচ্ছা করবে না, কারণ তুমি ফান্ডামেন্টাল জায়গাগুলোকেই একদম ইগনোর করে গেছো এবং জানবারই চেষ্টা করোনি। লেটস সে কখনোই একটা টার্নে 3.6 অ্যামাইনো অ্যাসিড তো হতে পারে না। মাথায় রাখতে হবে এটা একটা অ্যাভারেজ থিঙ্কিং। অ্যাভারেজ থিঙ্কিং মানে আমরা যদি এই টোটাল একটা আমরা প্রাইমারি আলফা হেলিক্যাল স্ট্রাকচার নিই, সেইটাই যদি 36 অ্যামাইনো অ্যাসিড থাকে, ধরুন লেটস সে তাদের 36টা অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে আমি কটা টার্ন দেখতে পাবো? 10টা টার্ন দেখতে পাবো। তাহলে অ্যাভারেজে পার টার্নে আমি কটা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি? 3.6 অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। এইভাবে ভাবা হয়, কখনোই তো অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে দেবো না। সো এবার দেখো, দ্য স্পাইরাল স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড বিটুইন ইমিড গ্রুপ। ইমিড মানে হচ্ছে, তোমরা জানো এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, সরি অ্যামিন গ্রুপ, ইমিনো গ্রুপ, আর এটা হচ্ছে ইমাইড গ্রুপ। ঠিক আছে, এই যে ইমাইড গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ মানে তোমরা জানো কার্বন, দিস ইজ কার্বনিল গ্রুপ। ইট মে বি আ কিটো গ্রুপ, ইট মে বি আ অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, তাহলে এই স্পাইরাল যে স্ট্রাকচারটা হচ্ছে, এতে কি হচ্ছে না, একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে বিটুইন ইমিড গ্রুপ, দেখো দিস ইজ NH, ইমিড গ্রুপ, অ্যান্ড কার্বনিল গ্রুপ, দিস ইজ C ডাবল বন্ড O, কার্বনিল গ্রুপ। তাহলে ইমিড গ্রুপ এবং কার্বনিল গ্রুপের মধ্যে কি তৈরি হয়? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। ঠিক আছে, গ্লাইসিন অ্যান্ড প্রোলিন
are unable to form hydrogen bond. Very very important. ভবিষ্যতে যারা হায়ার স্টাডিজ পড়বে দেখবে গ্লাইসিন এবং প্রোলিনের কত সূক্ষ্ম কাজ আছে। একটা হেলিক্স তৈরি হচ্ছে তা তোমাদের তো মনে হবে সবসময় হেলিক্স তৈরি হয়ে যাবে। হেলিক্সকে আটকাবে কীভাবে? কোনো না কোনো জায়গায় গিয়ে সব জায়গাতে হেলিক্স তৈরি হবে না, কোনো জায়গায় স্ট্রেট হচ্ছে। স্ট্রেটটা হবে কী করে? সব অ্যামিনো অ্যাসিডই যদি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, কারণ প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের মধ্যেই তো NH2 গ্রুপ আছে। তারা তো হাইড্রোজেন রিলিজ করে কী করতে পারে? এই ইমিড গ্রুপে কনভার্ট হতে পারে। আবার প্রত্যেক অ্যামিনো অ্যাসিডে কার্বনিল গ্রুপ আছে, তো সবাই হেলিক্স তৈরি করতে পারে। দেখা যায় গ্লাইসিন আর প্রোলিন আর আনএবল টু ফর্ম হেলিক্স। সেই জন্য এই দুটো অ্যামিনো অ্যাসিডকে বলা হয় হেলিক্স ব্রেকার। এই দুটো অ্যামিনো অ্যাসিডকে বলা হয় হেলিক্স ব্রেকার। তারা হেলিক্স ব্রেক করছে মানে হেলিক্যাল স্ট্রাকচারটা তৈরি করতে দিচ্ছে না, আবার কিছুটা স্ট্রেট চেইন তৈরি হবে, তারপরে আবার অন্য অ্যামিনো অ্যাসিড যখন ঢুকবে তারা আবার হেলিক্স তৈরি করবে। সো দিস আর কল্ড হেলিক্স ব্রেকার। দ্য হেলিক্স ইজ ভেরি স্টেবল, but the presence of helix breaker amino acid changes the spiral into random coils, extended stretches and bends that promotes beta pleating. এই এমনিতে এই আলফা হেলিক্যাল স্ট্রাকচার ইজ স্টেবল, কিন্তু যে মুহূর্তে মাঝে মাঝে হেলিক্স ব্রেকার চলে আসে তাহলে কি করছে? একটা স্ট্রেট চেন তৈরি করার টেন্ডেন্সি থাকবে। অ্যান্ড যখনই একটা স্পাইরাল স্ট্রাকচার হচ্ছে তার মাঝে যদি একটা স্ট্রেট স্ট্রাকচার আনো, আবার স্পাইরালিং করতে যাও, দেখা যাবে লক্ষ্য করে দেখবো ওই যে স্ট্রেট জায়গাটা আছে, স্ট্রেট জায়গাটা নিজে আরও বেন্ড হয়ে যায়, মানে ওপরটা তো পুরো স্পাইরাল। এবং এই হেলিক্স ব্রেকারের জন্যই আলফা হেলিক্সের মধ্যে আরও টার্ন দেখা যায়। ঠিক আছে, আলফা হেলিক্স আরও পেঁচাতে শুরু করে এবং বিটা প্লিটেড শীট তৈরি করে। যাই হোক, আমরা বিটা প্লিটেড শীট পরে আসছি। কোন কোন প্রোটিন এই আলফা হেলিক্স স্ট্রাকচারে থাকে? যেমন কেরাটিন, আমাদের এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন। মায়োসিন অ্যান্ড টোপোমায়োসিন, মাসেল পাওয়া যায়, মাস্কুলার প্রোটিন। স্কিনে পাওয়া যায়, এপিডার্মিসে পাওয়া যায়। এপিডার্মিস বলে কোনো হয় না, তোমার প্রোটিনের নাম এপিডার্মিস নয়, এপিডার্মিসে পাওয়া যায়। অ্যান্ড ফাইব্রিন কি? ফাইব্রিন আমাদের রক্তের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। এই প্রোটিনগুলো সব আমাদের কি হয় না আলফা হেলিক্স স্ট্রাকচারে থাকতে পছন্দ করে। নাও বিটা হেলিক্স ভালো করে লক্ষ্য করে দেখো, when two or more polypeptide chains are joined together by intermolecular hydrogen bond, আমরা ইমিড গ্রুপ এবং কার্বনিল গ্রুপের মধ্যে একটা যখন চেন আছে তখন ইমিড গ্রুপ এবং কার্বনিল গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন বলেছি, দ্যাট ইজ ইন্ট্রামলিকুলার, একটা মলিকুলারের মধ্যেই হয়েছে হাইড্রোজেন বন্ডটা। কিন্তু আমি যদি দুটো চেন ধরি, ধরো ইটস এ চেন, এইটা একটা চেন, এই দুটো চেনের মাঝখানে যখন হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, দিজ আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, intermolecular hydrogen bond. তাহলে when two or more polypeptide chains are joined together by intermolecular hydrogen bond in parallel or anti-parallel manner, প্যারালাল ম্যানারে হতে পারে অথবা অ্যান্টি প্যারালাল ম্যানারে হতে পারে। কীরকম ব্যাপার? ধরো একটা চেনের এখান স্টার্ট হয়েছে NH3 প্লাস CO মাইনাস, আর একটা চেনের যদি এই দিকে NH3 প্লাস থাকে আর এই দিকটার এন্ডে যদি CO মাইনাস হয়, দিস আর অ্যান্টি প্যারালাল, দুটোর মুখ অভিমুখ দুদিকে, দুটোর পোলারিটি দুদিকে, একদিকে প্লাস একদিকে মাইনাস, আবার অপরটাও উল্টো দিকে প্লাস একদিকে মাইনাস, দিস আর অ্যান্টি প্যারালাল। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে যদি একটা চেনের এই দিকে NH3 প্লাস হয় আর এই দিকে যদি COH মাইনাস হয়, পরের চেনটারও এই দিকে NH3 প্লাস হবে, এইদিকে CO মাইনাস হবে। ক্লিয়ার? সো আমরা কি দেখছি না হাইড্রোজেন বন্ড তৈরি হবে, হাইড্রোজেন বন্ড occurs between NH group of one polypeptide chain and carbonyl group of another polypeptide chain. Cross linkage helps in the stabilization of the beta pleated sheet. এই যে ক্রস লিঙ্কেজ হচ্ছে, এই ক্রস লিঙ্কেজ হেল্পস ইন কি না স্টেবিলাইজেশন অফ বিটা প্লেটেড শিট।
যত বন্ডিং বাড়বে স্টেবিলাইজেশন বাড়বে। আমরা প্রাইমারি স্ট্রাকচারে পেলাম পেপটাইড বন্ড পেয়েছি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড পেয়েছি। সেকেন্ডারি স্ট্রাকচারে ওই দুটো তো পাচ্ছি, তার সঙ্গে আর একটা এক্সট্রা অ্যাড হচ্ছে, কি হচ্ছে না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। সো যত বন্ডিং বাড়বে মলিকুলার স্টেবিলাইজেশন বাড়বে, মলিকুল তত রিয়াক্ট করতে চাইবে না। সো বিটা কেরাটিন এটাও একটা স্ট্রাকচারাল প্রোটিন, কিন্তু বিটা স্ট্রাকচারের আছে। সিল্ক ফাইব্রোইন, অ্যান্টিপ্যারালাল বিটা প্লেটেড শীটের থাকে। কোলাজেন ট্রিপল হেলিক্স কন্টেনিং প্রোটিন। এইবার একটা ব্যাপার, কোলাজেন হচ্ছে এমন একটি প্রোটিন যেটার এরকম তো ডবল হেলিক্স একটা আছে, তার সঙ্গে কিন্তু আর একটা হেলিক্স আছে। সো ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার হচ্ছে কোলাজেন, ঠিক আছে, আমাদের মাসেলে থাকে। দ্য হেলিক্যাল স্ট্রাকচার অফ কোলাজেন ইজ ডিউ টু প্রেজেন্স অফ প্রোলিন অ্যান্ড হাইড্রক্সিপ্রোলিন অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে। আমাদের প্রচুর হেলিক্স ব্রেকার প্রোটিন পাওয়া যায় কোলাজেনে। সো হেলিক্যাল স্ট্রাকচারটা এই জন্য তৈরি হয়েছে ডিউ টু প্রেজেন্স অফ প্রোলিন অ্যান্ড হাইড্রক্সিপ্রোলিন। Now tertiary structure. The polypeptide undergoes extensive folding to form 3D structure of protein. প্রোটিনের 3D structure কি আমরা বলি tertiary structure of protein. The functional 3D structure of protein is called native state of protein. এই টার্মগুলো জানা দরকার, এবং এইগুলোর এক্সাক্ট বাংলা করা তো খুব কঠিন। তো আমরা বলি প্রোটিনের মুখ্য দশা, মানে নেটিভ স্টেট মানে হচ্ছে একদম ফাংশনাল 3D স্টেটটাকে আমরা বলি প্রোটিনের কার্যকরী দশা বা নেটিভ স্টেট, ঠিক আছে। এবার এই যে স্ট্রাকচার ইজ ফর্মস ডিউ টু ইন্টারাকশন বিটুইন সাইড চেন অফ ভেরিয়াস অ্যামাইনো অ্যাসিডস। এই এতক্ষণে এসে আমরা একবার সাইড চেনের কথা বলতে শুরু করলাম। তো এর আগে পর্যন্ত কি ছিল? এর আগে পর্যন্ত ছিল যখন প্রাইমারি স্ট্রাকচার ছিল শুধু পেপটাইড বন্ড ফর্মেশন হয়েছে, যখন সেকেন্ডারি স্ট্রাকচারে আলফা হেলিক্যাল স্ট্রাকচার ছিল, পেপটাইড বন্ড প্লাস ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ছিল, যখন বিটা প্লেটেড শিট হলো তখন পেপটাইড বন্ড, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হলো। এরপর যখন এলো টারশিয়ারি স্ট্রাকচার, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের যে সাইড চেন আছে তারা কীভাবে ইন্টারাকশন করে আর কী কী বন্ড তৈরি করে সেই বন্ডগুলো নিয়ে কনসার্ন হলাম। তাহলে কীভাবে তৈরি হয় দেখো, সাইড চেনের মধ্যে এমন যদি বন্ড থাকে যেগুলো ওয়াটারের সঙ্গে ইন্টারাকশন করতে চায় না, সেই রকম ইন্টারাকশনকে বলা হয় হাইড্রোফোবিক ইন্টারাকশন। পাশাপাশি যদি দুটো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থাকে, they can form disulfide bond বা disulfide bridge. ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তো হতেই পারে, হাইড্রোফোবিক ইন্টারাকশন বললাম। আবার দুটো যদি ডিফারেন্টলি চার্জ, একটা প্লাস ধরো একটা পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড আছে, একটা নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড আছে, দে উইল ফর্ম আয়নিক বন্ড। সো আমরা এবার পেলাম কি কি, হাইড্রোফোবিক ইন্টারাকশন পেলাম, ডাইসালফাইড ব্রিজ পেলাম, হাইড্রোজেন বন্ড পেলাম, হাইড্রোফিলিক ইন্টারাকশন অ্যান্ড আয়নিক বন্ড। হাইড্রোফিলিক ইন্টারাকশন মানে কেউ কেউ তো থাকবে যে যাদের বাইরের দিকে ধরো এরকম ওয়েজ আছে, সো ইট ক্যান ইন্টারাক্ট উইথ ওয়াটার বাই ফর্মিং হাইড্রোজেন বন্ড, সো দে আর হাইড্রোফিলিক। সো এই হাইড্রোফিলিক ইন্টারাকশনও কিন্তু আমরা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি টারশিয়ারি স্ট্রাকচারে কিন্তু আমরা এই 5 ধরনের বন্ড দেখতে পাবো অ্যালং উইথ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড তো অবশ্যই আছে, এইটাকে ভুললে হবে না। পেপটাইড বন্ড ইজ দ্য ফান্ডামেন্টাল বন্ড ফাউন্ড ইন পলিপেপটাইড চেন। সো এছাড়াও আমরা এই এতগুলো বন্ড আর প্রেজেন্ট টু স্টেবিলাইজ টারশিয়ারি স্ট্রাকচার। সেই জন্য টারশিয়ারি স্ট্রাকচারের বিভিন্ন কনফর্মেশনাল চেঞ্জেস কী করে সম্ভব? এই এত বন্ড আছে, এই বন্ডের খেলা, মানে কখনো বন্ডগুলো খুলে যাচ্ছে, কখনো বন্ডগুলো ফর্মেশন হচ্ছে, এইভাবেই কিন্তু এই প্রোটিনটা ফোল্ড অ্যান্ড আনফোল্ডিং হয়। সো এর মধ্যে আমরা কী কী জানবো, যে এর মধ্যে সব থেকে উইকার হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন, ঠিক আছে। আর স্ট্রংগেস্ট বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, সেকেন্ড স্ট্রংগেস্ট বন্ড হচ্ছে ডাইসালফাইড বন্ড বা কোভ্যালেন্ট বন্ড। এই ডাইসালফাইড বন্ড হচ্ছে সেকেন্ড স্ট্রংগেস্ট বন্ড। তাহলে উইকেস্ট বন্ড হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন,
আর স্ট্রংগেস্ট বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, আর উইক তোমার সেকেন্ড স্ট্রংগেস্ট বন্ড হচ্ছে ডাইসালফাইড বন্ড। এখন এই ধরনের যে 3D স্ট্রাকচার, এই ধরনের 3D স্ট্রাকচারের তাহলে গুরুত্ব কি? যে দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ প্রোটিন মলিকিউলস ডিপেন্ডস লার্জলি অন স্পেসিফিক 3D স্ট্রাকচার। খুব গুরুত্বপূর্ণভাবে একটা টার্ম লেখা আছে স্পেসিফিক। শুধু 3D স্ট্রাকচার হলে কি প্রোটিন অ্যাক্টিভ হবে নাকি? তা কখনোই না। তার নির্দিষ্ট 3D স্ট্রাকচার আছে, সেই 3D স্ট্রাকচারই কিন্তু সে হাইলি অ্যাক্টিভ। এইগুলোই আমাদের পরবর্তীকালে যদি কোনো নতুন মলিকিউলস আছে তাহলে এই স্ট্রাকচারগুলো বের করতে হয়। তো প্রথমেই সায়েন্টিস্টের সেই কাজ, স্ট্রাকচারাল অ্যাসপেক্টসটা কি সেটা জানা, কোন স্ট্রাকচারে সে মোস্টলি অ্যাক্টিভ, এই কনফরমেশনাল স্ট্রাকচার জানতে হয়। 3D structure of protein brings distinct amino acid side chain closure to form active site of an enzyme protein. আমরা বলেছি আগে যে প্রোটিন এনজাইম সাধারণত প্রোটিন দিয়ে তৈরি। There are exceptions like রাইবোজাইম, যেখানে RNA is an active part of the enzyme. এছাড়াও আরও এনজাইমের ডিফারেন্ট টাইপ অফ এনজাইম আছে লাইক অ্যাবজাইম, সিনজাইম, এইগুলো আমরা হায়ার স্টাডিজে পড়বো, এই মুহূর্তে তোমাদের দরকার নেই। তোমরা জেনে রাখো লার্জলি এনজাইম ইজ ফর্মড বাই প্রোটিন। এখন এই যে এনজাইম আছে আমরা জানি, লেটস সে ইফ ইট ইজ এনজাইম, এই পার্টটা তার যদি সক্রিয় পার্ট হয়, হোয়াট ইজ দ্য সক্রিয় পার্ট বা অ্যাক্টিভ সাইট? যে সাইটের মাধ্যমে সে তার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করবে। তাহলে এই যে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইট মানে কি? একটা এনজাইম যদি প্রোটিনই হয় তাহলে তার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি। সব অ্যামিনো অ্যাসিড কিন্তু সাবস্ট্রেটের সঙ্গে ইন্টারাক্ট করছে না। দেয়ার আর স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য সাবস্ট্রেট। তো তারা কি যখন তখন যেভাবে খুশি থাকবে না, সে একটা পার্টিকুলার স্ট্রাকচারে থাকবে। সো এই 3D স্ট্রাকচারটা তৈরি হয় এই কারণে যাতে ওই অ্যামিনো অ্যাসিডগুলো এক জায়গায় আছে। লেটস সে যদি এই অ্যামিনো অ্যাসিডটা ধরো এই অ্যামাইনো অ্যাসিড আর এই অ্যামাইনো অ্যাসিড, এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ইন্টারাকশন করতে হয়। সেই ক্ষেত্রে যদি এরা এই বন্ডিংটা না করতো তারা কাছে আসতো না, এই চেনটা আরো দূরে সরে যেত। এই কারণেই অ্যাক্টিভ সাইট ফর্মেশনের জন্য প্রোটিন ফোল্ডিং ইজ হাইলি নিডেড। ঠিক আছে, এক্সাম্পল, ম্যাক্সিমাম প্রোটিন 3D স্ট্রাকচারে অ্যাক্টিভ, এনজাইমস, মায়োগ্লোবিন মাসলে থাকে, অ্যান্টিবডিজ পরে পড়বে, ব্যাকটেরিয়াল টক্সিন, আমাদের মেমব্রেন প্রোটিনস, ম্যাক্সিমাম প্রোটিনসগুলোই কিন্তু টারশারি স্ট্রাকচারে থাকতে পছন্দ করে। কিন্তু এরপরেও আমরা কিছু প্রোটিন দেখতে পাই যারা টারশারি স্ট্রাকচারের পরেও তাদের আরেকটা গঠন পায়, সেই স্ট্রাকচারটাকে বলা হয় কোয়াটার্নারি স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটাকে আমরা বলি কোয়াটার্নারি স্ট্রাকচার। সো মেনি হাইলি কমপ্লেক্স প্রোটিন কনসিস্ট অফ এগ্রিগেশন অফ পলিপেপটাইড চেন held together by various types of bonds are called quaternary structure of proteins. So it is the last and fourth level protein organization. এরপরে এখনো প্রোটিনের আর অন্য কোনো folding organization আছে, we don't know. So this is the last and fourth level of organization. আবার বলছি সব প্রোটিনই কি কোয়াটার্নারি স্ট্রাকচারে আসবে? কখনোই না। মানে আসবে কি আসবে না মানে আমরা এখনো পর্যন্ত ততটা জানি না। সব প্রোটিন আসে বলে আমাদের জানা নেই। কোয়াটার্নারি স্ট্রাকচার ইজ দ্য মোস্ট স্টেবল স্ট্রাকচার। বুঝতেই পারছো, যত উপরের দিকে যাবে প্রোটিন মানে বন্ডিং ইন্টারাকশন বাড়বে and with its stability will increase. So the quaternary structure of protein is actually the most stable structure of protein. It is found in multimeric or oligomeric protein. Now this is the point. মাল্টিমেরিক বা অলিগোমেরিক প্রোটিন আমরা কাদের বলি? যে সকল প্রোটিন একাধিক পলিপেপটাইড চেন নিয়ে তৈরি। এতক্ষণ ধরে আমরা একটা সিঙ্গেল পলিপেপটাইডের ফোল্ডিংয়ের কথা বলছিলাম, এবার বলছি একটা প্রোটিন একাধিক পলিপেপটাইড চেন নিয়ে তৈরি। সো তার মানে লেটস সে যদি সে একই ধরনের পলিপেপটাইড দুটো বা তিনটে নেয় তাহলে একই জিন দিয়ে তৈরি হবে।
আবার যদি দেখা যায় সে 10টা পলিপেপটাইড চেন নিয়েছে কিন্তু 10টাই আলাদা, তাহলে 10টা আলাদা জিন দিয়ে তৈরি হবে। সো ইট ডিপেন্ডস, দ্য নেচার অফ দ্য প্রোটিনের ওপর নির্ভর করবে। বাট হোয়াট স্ট্যান্ডস, এখান থেকে আমরা সিম্পল জানছি যদি প্রোটিন একটার বেশি পলিপেপটাইড চেন নিয়ে তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোয়াটারনারি স্ট্রাকচার দেখতে পাবো। একটা পলিপেপটাইড চেন নিয়ে তৈরি হয়েছে কোয়াটারনারি স্ট্রাকচার আমরা কখনোই দেখতে পাবো না। সো অলিগোমেরিক মানে ফিউ, মাল্টিমেরিক মানে তার থেকে বেশি, একই কথা। সো এই যে অলিগোমেরিক বা মাল্টিমেরিক প্রোটিন যেগুলো অনেকগুলো পলিপেপটাইড চেন নিয়ে তৈরি, তার এক একটা পলিপেপটাইড চেনকে বলা হয় প্রোটোমার্স। প্রোটোমার্স মানে সিঙ্গল পলিপেপটাইড চেন বা মোনোমার্স, ঠিক আছে। সো হোমোজেনিয়াস কোয়াটারনারি প্রোটিন, অল প্রোটোমার্স আর সিমিলার। তার মানে লেটস সে যে ও 4টে পলিপেপটাইড চেন দিয়ে তৈরি, 4টেই একই জিন দিয়ে তৈরি, এরকম করে 4টে পলিপেপটাইড তৈরি হয়েছে, পরে তারা অ্যাসেম্বল হয়েছে, তারা পরে ধরো এইভাবে অ্যাসেম্বল হয়েছে, কিন্তু এই 4টে পলিপেপটাইড একই জিন দিয়ে তৈরি, একই জিন থেকে তৈরি হয়েছে, সেম জিন। সো অল প্রোটোমার্স আর সিমিলার। এক্সাম্পল ফসফোরাইলেজ এ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এই এনজাইমগুলো সব হোমোজিনিয়াস কোয়াটারনারি প্রোটিনের এক্সাম্পল। হেটেরোজেনিয়াস কোয়াটারনারি প্রোটিন কি, দ্য অল প্রোটোমার্স আর নট সিমিলার। দেখা গেল দুটো প্রোটোমার সিমিলার, দুটো প্রোটোমার ডিসিমিলার। তার মানে কি, যদি 4টে পলিপেপটাইড চেন নিয়ে তৈরি যার মধ্যে দুটো প্রোটোমার সিমিলার, দুটো প্রোটোমার ডিসিমিলার, তো বুঝতে পারছো তাহলে দুটো জিন লেগেছে, একটা জিন থেকে প্রথম দুটো প্রোটোমার তৈরি হয়েছে আর একটা জিন থেকে আরো দুটো প্রোটোমার তৈরি হয়েছে। সো দিস টাইপ অফ proteins are called heterogeneous quaternary protein. Bonds stabilizing the fourth quaternary structure of protein are similar to the tertiary structure of protein. অর্থাৎ আমরা টার্সিয়ারি স্ট্রাকচারে যে যে প্রোটিনগুলোকে প্রোটিনের মধ্যে যা যা বন্ড দেখতে পাই, আমরা কোয়াটারনারি স্ট্রাকচারেও সেই বন্ডগুলোকে দেখতে পাই। দ্য অনলি এক্সেপশন ইজ কোয়াটারনারি স্ট্রাকচার কন্টেন্স মোর দ্যান ওয়ান পলিপেপটাইড চেন। সো heterogeneous কোয়াটারনারি স্ট্রাকচার এর এক্সাম্পল হিমোগ্লোবিন, ডিএনএ পলিমারেজ 3। এবার দেখো এগেন ইনসুলিন। সো ইনসুলিনের কিন্তু আমরা কোয়াটারনারি স্টেজও পাই, আবার আমরা ইনসুলিনের প্রাইমারি স্ট্রাকচারও পাই। সো তোমরা প্রাইমারি স্ট্রাকচার নিয়ে কনসার্ন থাকবে, তো এই আর হেটেরোজেনিয়াস কনসার্নে তোমাদের ইনসুলিন এই মুহূর্তে দরকার নেই, তোমরা হিমোগ্লোবিন এবং ডিএনএ পলিমারেজ 3 এই দুটো এক্সাম্পল মনে রাখলেই চলবে। So these are the structures. So বুঝতে পারলে যে একটা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, সেখান থেকে সেকেন্ডারি স্ট্রাকচার, দেন টার্সিয়ারি স্ট্রাকচার, and ultimately it can form quaternary structure if it contains more than one polypeptide chain. Now denaturation of protein is very important. প্রোটিন কখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়? প্রোটিন ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে দুটো কারণে। এক হচ্ছে প্রোটিনটাকে তুমি এমন একটা কন্ডিশনে নিয়ে গেলে যে প্রোটিনের ফোল্ডিংটা খুলে গেল, সো ইট মে বিকাম ইনঅ্যাক্টিভ। আর ওর স্ট্রাকচারটাই বন্ডগুলো পেপটাইড বন্ড পর্যন্ত ভেঙে গেছে, পুরো স্ট্রাকচারাল এলিমেন্টই ভেঙে গেছে। নাও ডিন্যাচুরেশন কি, লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। সো লস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে হয় না, তুমি কি করলে যে এই যে টার্সিয়ারি স্ট্রাকচারাল প্রোটিন আছে সেইটাকে তুমি কি করলে না কোনোভাবে খুলে দিয়েছো। বাট ইট ইজ পসিবল টু রিনেচার অর রিগেইন অ্যাক্টিভিটি। ওই ডিনেচার প্রোটিনটাকে তুমি আপ টু সার্টেন কন্ডিশন ইউ ক্যান এগেইন রিনেচার অ্যান্ড ফর্ম অ্যান অ্যাক্টিভ প্রোটিন। কিন্তু এবার যদি দেখা যায় একটা প্রোটিন লেটস সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নর্মালি একটা আমাদের যে সেলের মধ্যে যে এনজাইমগুলো আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে অপটিমামে কাজ করে। তোমার জ্বর হয়েছে, 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে, দেখবে শরীর অসুস্থ করছে, কারণ এনজাইমগুলো অপটিমালি অ্যাক্টিভেট হচ্ছে না। কিন্তু এবার যদি ওই এনজাইমকে আমি আরও বেশি হিট করি, একটা সময় তার পার্মানেন্ট স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যাবে, তখন কিন্তু ডিনেচার পর্যন্ত থাকলে সেটাকে রিনেচার করতে পারবে। কিন্তু এর যদি স্ট্রাকচারাল এলিমেন্ট আমি ভাঙতে থাকি আর রিনেচার সম্ভব নয়। সো ডিনেচার প্রোটিন ক্যান বি ডিনেচার আপ টু আ সার্টেন এক্সটেন্ট। তুমি কন্টিনিউ যে অপটিমাম কন্ডিশনকে ক্রস করে তুমি এক্সট্রিম কন্ডিশন করতে থাকলে এবং সবসময় যে তুমি রিনেচার করতে পারবে, দ্যাট নট বি সো। সো এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ডিনেচার প্রোটিনের রিনেচার সম্ভব,
এবং তাকে নর্মাল অ্যাক্টিভিটিতে কনভার্ট করা যায়, বাট আপ টু আ সার্টেন কন্ডিশন, তারপরে আর ইটস নট পসিবল। এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো নাও লাস্ট স্লাইড অফ দ্য প্রোটিন। প্রোটিনের তাহলে কাজ কি? আমরা জানি তো, অন কমপ্লিট সেলুলার অক্সিডেশন, আমি বারবার বলেছি কমপ্লিট কথাটা বলবে। 1 গ্রাম প্রোটিন প্রডিউস 4 কিলোক্যালোরি এনার্জি। মেনি প্রোটিন ক্যান অ্যাক্সেস স্ট্রাকচারাল প্রোটিন, আমরা পড়েছি কারা কারা স্ট্রাকচারাল প্রোটিন হিসেবে কাজ করে। মেনি প্রোটিন ক্যান অ্যাক্সেস এনজাইম, আমরা পড়েছি। মেনি প্রোটিন ক্যান অ্যাক্সেস ক্যারিয়ার মলিকিউলস, যেমন হিমোগ্লোবিন আরবিসি যে আছে তার আমাদের অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে হেল্প করে। মেনি প্রোটিন ক্যান অ্যাক্সেস রিসেপ্টর অর রিসেপ্টর বাইন্ডিং সাবস্টেন্সেস, ঠিক আছে? আলফা গ্লোবিউলিন আমাদের অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমরা আগের দিনই বলেছি, which enhances our immunity. স্টোরেজ প্রোটিন হিসাবে বেশ কিছু প্রোটিন কাজ করে when bind with the specific substance and store them, যেমন আয়রন ইজ স্টোরড ইন ফর্ম অফ ফেরিটিন। ফেরিটিন আয়রন স্টোর করতে হেল্প করে। প্রোটিনস লাইক অ্যালবুমিন এক্সার্ট অসমোটিক প্রেশার, কোষের অভিস্রবণ চাপ বাড়িয়ে দেয়। দ্যাট হেল্পস ইন মেনটেনিং দ্য ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। এই অ্যালবুমিন থাকার ফলেই আমাদের সেল কী করে না, তার যে ইলেকট্রোলাইটসগুলো আছে এবং জল তার ব্যালেন্স থাকে, কারণ অভিস্রবণ চাপটি এই প্রোটিনটি মেনটেন করতে হেল্প করে। সো দিজ আর ইন ব্রিফ দ্য ফাংশনস অফ প্রোটিন, প্রোটিনের কাজ। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ প্রোটিন। এরপরে নেক্সট ভিডিওতে আমরা লিপিড নিয়ে আলোচনা করব। প্রোটিন এখানেই শেষ। প্রচুর ধীরে 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 তোমাদের ভাগ করে আমরা স্ট্রাকচারগুলো পড়িয়েছি। খুব ভালো করে যদি পড়ো, প্রচুর প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করি কোনো প্রশ্নের উত্তর আটকাবে না। সবথেকে বড় কথা হচ্ছে কনসেপচুয়াল গ্রোথ। বিজ্ঞানে এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তোমাদের আগের দিনেও আমি যে কথা বলেছি, মুখস্থ করে পরীক্ষায় লিখে দিয়ে চলে আসার দিন শেষ। তোমরা যে যুগে দাঁড়িয়ে আছো, ধীরে 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 পুরো সিস্টেমটাই অ্যাপ্লিকেশন বেসড হয়ে যাবে। তুমি বুঝলে তুমি লিখতে পারবে, তুমি না বুঝলে তুমি লিখতে পারবে না। বি প্রিপেয়ার। পৃথিবী এগোচ্ছে, আমি পিছিয়ে থাকবো, এ কোনোদিন হতে পারে না। পৃথিবী যেভাবে এগোচ্ছে, নিজেকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, অনেক আগে থেকে শুরু করতে হয়, কারণ আমরা অনেক কিছু পরে পাই। তোমরা প্রিভিলেজ, তোমরা এত কিছু সুযোগ পাচ্ছ। আজকে উচ্চ মাধ্যমিক সংসদ তোমাদের এরকম সব সাবজেক্টেরই ভিডিওস আপলোড করছে। তোমাদের স্কুলের টিচাররা আছেন যারা আপ্রাণ চেষ্টা করছেন। এবার তোমাদের টান। তোমরা যদি ভিডিওগুলো দেখো, তোমরা যদি শিক্ষকদের কথা শোনো, শিক্ষক শিক্ষিকাদের কথা মেনে চলো, আমরা আশা করছি তোমাদের সর্বদা ভালো হবে। এই বলেই আজকের ভিডিও এখানে শেষ। নেক্সট ভিডিওতে আমরা লিপিড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।